আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল এই চ্যাপ্টারটি নিয়ে। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমি নিউটনের প্রথম সূত্র নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, নিউটনের প্রথম সূত্রটা আমি একটু পড়ার চেষ্টা করি। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটন সাহেব বলছে। কি বলছে একটু চিন্তা করো, যে যদি কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করা না হয় বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তুমি যেভাবে বলো কোনো একটা বস্তুতে যদি বল প্রয়োগ না করা হয়, ওই বস্তুটা যদি স্থির থাকে, ধর ওই বস্তুটা এখন তুমি কোনো একটা বস্তুকে স্থির দেখতেছো, কোনো একটা বস্তুকে তুমি স্থির দেখতেছো, যদি ওই বস্তুতে বল প্রয়োগ না করে ও সারা জীবন স্থির থাকবে। আবার দেখো, কোন একটা বস্তুকে তুমি দেখতেছো সে সমবেগে চলতেছে, কোন একটা বস্তুকে তুমি সমবেগে চলতে দেখতেছো, তুমি তোমার চোখ দিয়ে দেখতেছো কোন একটা বস্তুকে সমবেগে চলতে। এখন যদি ওই বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, ওই বস্তু সারা জীবন সমবেগে চলবে। এটাই নিউটন সাহেব বলছে। এখন একটা জিনিস তোমাদের বইতে আছে যে সমবেগে কিভাবে চলা সম্ভব। দেখো, সমবেগ মানে কি, যে তার যাত্রাপথের সবসময় তার বেগ সমান ছিল। আর বেগ কিভাবে সমান থাকে, দেখো বেগ একটা ভেক্টর রাশি, তাহলে বেগের মান আছে এবং দিক আছে। বেগ একটা ভেক্টর রাশি, বেগের মান এবং দিক দুইটা আছে। যদি বেগের মান চেঞ্জ হয় বেগ চেঞ্জ হয়ে যায়, যদি বেগের দিক চেঞ্জ হয় বেগ চেঞ্জ হয়ে যায়, যদি মান দিক দুইটাই চেঞ্জ হয় তাও বেগ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সমবেগে চলতে হলে ওই বেগকে তার মান এবং দিক কোনোটাই চেঞ্জ করা যাবে না। মানে একটা যাত্রাপথ যদি সমবেগে চলতে হয়, ঠিক আছে, তাইলে তার যাত্রাপথের সব সময় তার দিক এবং মান দুটাই সমান রাখতে হবে। এটা দ্বারা কি বোঝায়, দেখো তুমি ধরো ঢাকা থেকে খুলনা যাবা, এখন তুমি যদি সমবেগে যাইতে চাও তো তোমাকে অবশ্যই সোজা পথে যাইতে হবে। মানে তুমি যেই পথে যাবা ওই পথে কোনোভাবে পথ চেঞ্জ করা যাবে না, কারণ তুমি যেই দিক দিয়ে যাচ্ছ তোমার বেগ তো সেই দিক বরাবর হবে। ধরো তুমি এই দিক বরাবর হাঁটা শুরু করতেছো বা গাড়িতে যাওয়া শুরু করছো, তাহলে তোমার বেগ এই দিক বরাবর। অর্থাৎ যেই দিক বরাবর বেগ একবার শুরু করে দিছো, মানে যাওয়া যেই দিক বরাবর শুরু করে দিছো সেই দিক বরাবরই তোমার যাইতে হবে, তাইলে তোমার সমবেগ থাকবে। তুমি যদি কোনোভাবে একটু এরকম আঁকা বাঁকা হয়ে পথে যাও, ঠিক আছে, দেখো এইখানে তোমার বেগের দিক এই দিকে, এইখানে তোমার বেগের দিক এই দিকে। দেখো, বেগ আর দ্রুতি এই দুটার মধ্যে তোমরা পার্থক্য জানো। দেখো শিক্ষার্থীরা, বেগ হচ্ছে যার মান এবং দিক দুইটাই আছে, আর দ্রুতি হচ্ছে যার শুধুমাত্র মান আছে দিক নেই। অর্থাৎ দ্রুতি যদি এরকম হয় 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, মানে তুমি এই 10 কিলোমিটার পার আওয়ার যেদিকেই যাও না কেন কোনো ম্যাটার করে না, তার দ্রুতি 10ই থাকবে। অর্থাৎ তুমি এই দিক বরাবর যদি এই 10 কিলোমিটার পার আওয়ারে যাও তোমার দ্রুতি সেম থাকবে, কিন্তু তুমি যদি এই দিক বরাবর 10 কিলোমিটার পার আওয়ারে যাও, এই যে এই রাস্তা বরাবর, তাহলে তোমার বেগ ক্রমাগত চেঞ্জ হচ্ছে। অর্থাৎ তুমি যদি সমবেগে চলতে চাও তো অবশ্যই তোমাকে সোজা পথে চলতে হবে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে কোনো একটা বস্তু সমবেগে চলতেছে মানে সেই বস্তুটা সোজা পথে, একবারে সোজা পথে সমদ্রুতিতে চলতেছে। দেখো, সমবেগে চলা মানে কি, সমবেগে চলা মানে সোজা পথে সমদ্রুতিতে যাও। ওকে, কোনোভাবে পথ আঁকা বাঁকা করা যাবে না। অর্থাৎ নিউটন সাহেবের ভাষ্যমতে যদি কোনো বস্তুকে তুমি দেখো যে কোন একটা বেগে চলতেছে, ঠিক আছে, সমবেগে চলতেছে, মানে ও ওই দিকেই সারা জীবন চলবে, ও কোনোভাবে ওর দিক চেঞ্জ করবে না। এখন আমরা যখন কোন একটা বস্তুকে দেখি যে সেই স্থির রয়েছে, আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা এটা আমরা সবাই মেনে দিব যে এই বস্তুটা সারা জীবন স্থির থাকবে যদি আমরা একে ঠেলাঠুলো না দিই বা একে ডিস্টার্ব না করি, একে যদি বল প্রয়োগ না করি সারা জীবন স্থির থাকবে, এটা সবাই মানি। কিন্তু সমবেগে যদি কাউকে চলতে দেখো, তুমি ধরো কোন একটা বস্তুকে দেখছো সমবেগে চলতেছে, তোমাকে যদি আমি বলি ও সারা জীবন সমবেগে চলবে, তুমি কি মানবা না, বলবা যে আমি ভুল বলতেছি, কারণ তুমি জানো যে ও কিছু দূর যে থেমে যাবে, তাই না? যদি এরকম হতো যে সমবেগে চলা বস্তু সারা সমবেগে চলতো, তাহলে তো এই যে বাস ট্রাক চলতে তো তেল লাগতো না, ও তো তেল ছাড়াই চলতো, তাই না? তাহলে তো আমাদের যাতায়াতে কোনো টাকা পয়সাও লাগতো না, তাই না? এরকম তো আর হয় না। তুমি যদি কোনো একটা বস্তুকে সমবেগে চলতে দেখো, তোমার চোখ দিয়ে তুমি জানো বস্তুটা কিছু দূর যে থেমে যাবে বা একটা সময় যে থেমে যাবে, কিন্তু নিউটন বলছে যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। তাহলে নিউটন কি ভুল বলছে?
আর আমরা তো নিজের চোখ দিয়ে দেখতেছি, আমরা কি ভুল দেখতেছি? এখানে কথা হচ্ছে আমরাও ভুল দেখতেছি না, নিউটনও ভুল দেখে না। কীভাবে দেখো, নিউটন একটা কথা বলে নিছে প্রথমেই যে বল প্রয়োগ না করলে তার এইগুলো তখনই কাটবে যখন কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। যদি বল প্রয়োগ করা হয় তার এই সূত্র হবে না। অর্থাৎ যেহেতু সমবেগে কোনো একটা বস্তুকে চলতে দেখলে আমরা সেই বস্তুকে কিছুক্ষণ পর্যায়ে দেখি থেমে গেছে, মানে ওই বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে। যেই জিনিসটা নিউটন প্রথমেই বলে দিচ্ছে যে বল প্রয়োগ না করলে তার কথা ঠিক আছে, বাট যদি বলই প্রয়োগ করা হয় তাহলে তো তার কথা খাটবে না, তাই না? অর্থাৎ কোনো একটা বাসকে দেখো, বাস না, আমি ফুটবল দিয়ে বোঝাই, ধরো কোন একটা, এখানে ধরো একটা ফুটবল আছে, এই ফুটবলকে তুমি যদি এখানে ভি পরিমাণ বেগ দাও, এখানে ধরো ভি পরিমাণ বেগ দিছো, এ কিছু দূর যে এখানে যে ধরো থেমে গেছে, এখানে তার বেগ হয়ে গেছে 0, ঠিক আছে? এখানে তার বেগ ছিল ভি, এখানে তার বেগ হয়ে গেছে 0। এখন দেখো কেন 0 হলো, এর উপর তো তুমি জাস্ট এইখানেই তাকে ভি পরিমাণ বেগ প্রদান করছো, একবারে শুরুতে ভি পরিমাণ বেগ প্রদান করে ওকে ওর মতো ছাড়িয়ে দিছো, ঠিক আছে? কিন্তু যেহেতু এখান থেকে এখানে যে এর বেগ 0 হয়ে গেছে, মানে এর উপর কোনো না কোনো এর উপর কোনো না কোনো বল প্রযুক্ত হয়েছে, যেই বলটাকে আমরা আমাদের চোখ দ্বারা দেখি নাই, তাই না? এখন সেই বলটা কি? এখন দেখো এই তুমি ধরো ফুটবলের মাঠে ওকে এখান থেকে বেগ প্রদান করছে। এখন ফুটবলের মাঠের যে আছে, মানে ঘাস আছে, ওই ঘাস আর এই ফুটবলের মধ্যে একটা ঘর্ষণ হবে না, ঘষা লাগবে না? ফুটবল ধরে এখান থেকে ঘষা খাইতে খাইতে যাচ্ছে, ওই ফুটবলের মাঠের মধ্যে ঘষা খাইতে খাইতে যাচ্ছে। তো এই ফুটবলের এই যে এই নিচের তল, ধরো এই ফুটবলের এই নিচের তল আর এই যে মাঠের এই যে এই ঘাস বা মাটি যাই বলে দেখো, এই দুটোর মধ্যে একটা ঘষা লাগবে, তাই না? এই যে ঘষা, এই ঘষা এক ধরনের বল, এই ঘষার নাম হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করে এটা সবসময় সত্য, যে তুমি যেই দিকে তোমার বেগ যেদিকে, তুমি ধরো তোমার বেগ ধরো এইদিকে, এই যে এই মার্কার তোমার বেগ ধরো এইদিকে, তো তোমার ঘর্ষণ বল অবশ্যই তোমার বেগের বিপরীত দিকে লাগবে। অর্থাৎ তুমি যদি এই দিকে যাও, তুমি যদি এই দিকে যাও তো ঘর্ষণ বল লাগবে হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে? আর এই যে একটা বল প্রয়োগ করা হচ্ছে, একটা ঘর্ষণ বল প্রয়োগ করা হচ্ছে, মানে প্রয়োগ করা হচ্ছে না, প্রযুক্ত হচ্ছে এই বলের উপর, এই যে বলটা, এই বলটা এর বেগকে কমাই দেবে। আরও একটা বেগ, আরও একটা ঘর্ষণ আছে। দেখো যেই মাঠে এই ফুটবলটা চলতেছে ওই মাঠে বাতাস আছে না, আর বাতাস তো অবশ্যই বাধা দেয়। দেখো ঘুরি উড়াই আমরা বাতাস দিয়ে, তাই না? আমরা বাতাসের অনেক বাধা আছে, তাই না? ওই যে পালতোলা নৌকা চলে, কিভাবে চলে? বাতাসের বাধাকে কাজে লাগাই চলে, অর্থাৎ বাতাসের একটা বল আছে। এই ফুটবলের উপর ওই বাতাসের একটা ঘর্ষণ বলও ক্রিয়া করতেছে, অর্থাৎ বাতাস ওই ফুটবলকে বাতাস দিচ্ছে, ওই বাতাসের ঘর্ষণের কারণে ফুটবলের বেগ কমতেছে, অর্থাৎ বাতাসের ঘর্ষণ। বাতাসের আমরা জাস্ট বাধাই লিখলাম, ঘর্ষণ না লিখে। বাতাসের বাধা এবং ঘর্ষণ বল যেটা তাকে ভূমি দিচ্ছে, এই দুটা বল তার উপর প্রযুক্ত হচ্ছে। দেখো নিউটন প্রথমে বলে দিচ্ছে বল প্রয়োগ না করলে, কিন্তু এর উপর তো বল প্রযুক্ত হচ্ছে, এই যে একটা ঘর্ষণ বল, একটা হচ্ছে বাতাসের বাধা, এই দুটা বল যেহেতু প্রযুক্ত হচ্ছে, সেহেতু এই নিউটনের এই সূত্র এখানে হবে না, কারণ যদি বল প্রযুক্ত হয়ে যায় তাহলে তো সমবেগে চলা বস্তু অবশ্যই থেমে যাবে, তাই না? এখন কথা হচ্ছে যদি এই ঘর্ষণ বা বাতাসের বাধা বা এই ধরনের কোনো রকম বাধা না থাকতো তখন কী হতো? তখন এটা হতো যে তুমি কাউকে সমবেগে চলতে দেখছো, ও সমবেগে চলতেই থাকবে একই দিকে, তাই না? এরপর আরেকটা কি, যে তুমি কাউকে স্থির দেখছো এবং তুমি কাউকে যদি স্থির দেখো, ও সারা জীবন স্থির থাকবে যদি তার উপর বল প্রযুক্ত না হয়। ওকে, তো আশা করি তোমরা এই নিউটনের প্রথম সূত্রটা বুঝতে পারছো। তো এরপর আমরা বাকি অংশগুলোকে কভার করব। তো শিক্ষার্থীরা এখন আমরা জড়তা নিয়ে কথা বলবো। তো এখন আমরা প্রথমে জড়তার সংজ্ঞা কি সেটাকে দেখে নিই। দেখো জড়তার সংজ্ঞা হচ্ছে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা। আমরা একটু আগে নিউটনের যে প্রথম সূত্র দেখেছি, ওই নিউটনের প্রথম সূত্র ছিল যে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। এটা তো নিউটনের প্রথম সূত্র ছিল। এখন এই যে দেখো স্থির বস্তু সারা জীবন স্থির থাকছে বা গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকছে, এইটা একটা ধর্ম না, এই ধর্মটাই হচ্ছে জড়তা। জড়তা এরকম না যে সবসময় বসে থাকাই জড়তা,
সবসময় গতিশীল থাকাও জড়তা, মানে যে যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার যে একটা প্রবণতা, এই প্রবণতাই জড়তা। জড়তা কি? জড়তা হচ্ছে তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় থাকতে চাও, এটাই হচ্ছে জড়তা। আর এই জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। মানে যদি কেউ স্থির থাকে সে সারা জীবন স্থির থাকতে চাবে, এটা হচ্ছে স্থিতি জড়তা। আর যদি কেউ গতিশীল আছে সে সারা জীবন গতিশীলই থাকতে চাবে, এটা হচ্ছে গতি জড়তা। অনেকে মনে করে জড়তা মানে শুধুমাত্র স্থির থাকা, স্থির থাকাই জড়তা না, গতিশীল থাকাও জড়তা। মানে মোট কথা যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকতে চাবে, ঠিক আছে। এখন জড়তার কিছু উদাহরণ তোমাদের বইতে আছে। যেমন ধরে নাও তুমি তোমার বন্ধুর পিছনে বাইকে উঠছো, বাইকে বসছো, তোমার বন্ধু সামনে তুমি পেছনে, তুমি তোমার বন্ধুর বাইকে উঠছো, তোমার বন্ধু সামনে তুমি পেছনে। এখন তুমি বসে রয়েছো, বাইক স্টার্ট দেয় না, বাইক দাঁড়ানো আছে, তোমার বন্ধু হুট করে দিল স্টার্ট দিয়ে অনেক জোরে চালানো শুরু করলো। তুমি এরকম রয়েছো, তুমি ভাবে কি তুমি এরকম পড়ে যেতে যাবা। কখন পড়ে যেতে যাবা? যখন তোমার বন্ধু প্রথমেই যখন স্টার্ট দেবে তুমি এরকম পড়ে যেতে যাবা। এরপর তুমি স্বাভাবিক হইলে তোমার বন্ধু বাইক চালাচ্ছে হুট করে মারলো ব্রেক মারলে তুমি এরকম রয়েছো, তুমি তোমার বন্ধুর গায়ের উপরে এরকম পড়ে যেতে যাবা। দেখছো কি হয়? এই দুটা তো তোমরা অবশ্যই এই দুটা জিনিস খেয়াল করছো যে তুমি তোমার বন্ধুর বাইকের পেছনে বসে রয়েছো, তোমার বন্ধু যখন হুট করে জোরে স্টার্ট দিতে যায় তুমি এরকম পেছনের দিকে এই দিক বরাবর পড়ে যেতে চাও। এরপর বন্ধু বাইক চালাচ্ছে যখন ব্রেক মারে বা বাইক হুট করে থামা যায়, তুমি বন্ধুর গায়ের উপরে এরকম পড়ে যাও। এই দুটা ঘটনা তো দেখেছো। এই দুটা কেন হয় দেখো। প্রথমে তুমি স্থির রয়েছো আর তোমার নিচের অংশ ওই বাইকের সাথে লাগানো রয়েছে। তো বাইক যখন স্টার্ট দিছে তোমার যে নিচের অংশ বাইকের সাথে চলা শুরু করছে, ঠিক আছে, কারণ ওইটা তো বাইকের সাথে মেশা রয়েছে। কিন্তু তোমার এই যে উপরের অংশ তো স্থির রয়েছে। আর স্থির জিনিস সারা জীবন স্থিরই থাকতে চাবে, এটাই তো স্থিতি জড়তা। স্থির জিনিস সারা জীবন স্থির থাকতে চাবে, অর্থাৎ তোমার শরীরের উপরের অংশ স্থির রয়েছে, সে চাবে আমি তো সারা জীবন স্থির থাকবো। কিন্তু নিচের অংশ তো বাইকের সাথে মেশাই, জন্য নিচের অংশ বাইকের সাথে মারছে দৌড়, কারণ ও তো বাইকের সাথেই রয়েছে, তাই না? তাহলে নিচের অংশ যদিও বাইকের সাথে গেছে, তোমার উপরের অংশ কি হিসাবে স্থির থাকতে চাবে। এই জন্য তোমার নিচের অংশ যদিও সামনে চলে গেছে, ঠিক আছে, তোমার এই যে উপরের অংশ উপরের জায়গায় রয়েছে। মানে তুমি আসলে এরকম কেন হয়ে যাচ্ছ? অ্যাকচুয়ালি তোমার এই উপরের অংশ যেখানে ছিল প্রথমে সেখানেই রয়েছে, কিন্তু নিচের অংশ সামনে চলে গেছে, এই জন্য তুমি এরকম হয়ে গেছো, তাই না? এরপর দেখো যখন ব্রেক মারে তোমার সামনের অংশ তো সামনে যাচ্ছে, কারণ সে গতিশীল, তার গতি জড়তা রয়েছে, কারণ তোমার এই সামনের অংশ সবসময় যাবে সামনে যেতে। কিন্তু যখন বাইক থেমে গেছে, বাইকটা ব্রেক মারছে, তোমার নিচের অংশ তো বাইকের সাথে মিশা, তো নিচের অংশ এখানে দাঁড়াই পড়ছে। কিন্তু উপরের অংশ তো গতিশীল ছিল, সে যাবে সামনের দিকে যায়, কারণ সে সামনের দিকে যাচ্ছে। তো তোমার নিচের অংশ ঠুস করে দাঁড়ায় পড়ছে, তোমার সামনের অংশ এরকম হয়েছে, এরকম পড়ে গেছো, ঠিক আছে। তোমাদের বইতে উদাহরণ আছে কিসের জানো? তোমাদের বইতে বাসের ভিতরের উদাহরণ আছে, যে যখন তোমরা বাসের ভিতরে বসে থাকো, বাস স্টার্ট দেওয়া শুরু করে, তখন তোমরা এইদিকে হেলে পড়ো, আবার বাস ধরো গতিশীল রয়েছে, ঠিক আছে, তোমরা যদি ওই গতিশীল অবস্থায় বাসের থেকে নামতে যাও, ঠিক আছে, তখন হয় কি, তুমি যখন মাটিতে পা দাও, বাসের থেকে মাটিতে পা দিছো, তখন মাটির সাথে তোমার পা, যে পা আগে মাটিতে পড়ছে ওই পা মাটির সাথে স্থির হয়ে গেছে। কিন্তু তোমার যে শরীর তো গতিশীল, তোমার এক পা মাটির সাথে স্থির, যেটা মাটির সাথে মিশছে ওইটা মাটির সাথে স্থির হয়ে গেছে, কিন্তু অন্য যে বাকি অংশটুকু, ওই অংশটুকু তো বাসের সাথে গতিশীল চলো, যদিও নামছে ওই অংশটুকু যাবে সামনের দিকে যাইতে। এই জন্য হবে কি, তুমি এরকম পড়ে যাবা, ঠিক আছে। তো তোমার এই উপরের অংশ তো এদিক বরাবর গতিশীল, কিন্তু পা তো মাটির সাথে ফিক্স, অর্থাৎ পা মাটির ওই জায়গায় থাকবে আর তোমার সামনের অংশ এরকম হয়ে যাবে। এই উদাহরণগুলি তোমাদের ওই বইতে দেয়া আছে। আরেকটা উদাহরণ দেওয়া আছে দেখো, এরকম একটা উদাহরণের কথা বলছে যে একটা কার্ড নিতে বলছে, একটা গ্লাস নিতে বলছে, আরেকটা এই যে কয়েন নিতে বলছে। ধরো আমি নিলাম, এটা কার্ড নিলাম, কয়েন নিলাম, এই কয়েনকে গ্লাসের উপরে রাখলাম। দেখো কয়েন স্থির, কার্ড স্থির। এখন আমি কার্ডকে এরকম টোকা মারবো, দেখো কয়েন কিন্তু এই যে এর ভিতরে পড়ে গেছে, ঠিক আছে, কয়েনের ভিতরে পড়ে গেছে। কিভাবে পড়লো এটা তোমাদেরকে বোঝাই। দেখো কয়েন প্রথমে স্থির, আর কয়েন যেহেতু স্থির রয়েছে, কয়েন তার স্থিতি জড়তার জন্য চাবে কয়েন সবসময় স্থির থাকতে, তাই না? এই জন্য এই কাঠটা গতিশীল হয়ে কাঠের স্থান চেঞ্জ করছে, অবস্থান পরিবর্তন করছে, কিন্তু কয়েন প্রথমে যেখানে ছিল ও সেখানেই পড়ে গেছে। আর এই কাঠ এবং কয়েনের মধ্যে কিছুটা ঘর্ষণ হয়েছে, এই ঘর্ষণের জন্য কয়েনটা কিছুটা সামনের দিকে গেছে। যদি এরকম হয় যে এই বোর্ডে বা এই কাঠে কোনো ঘর্ষণ নেই, তাহলে একবারে কয়েনটা ওই হুবহু ওই জায়গায় পড়বে, ঠিক আছে।
তো এটাই হচ্ছে জড়তা নিয়ে কথা, যে ওভারঅল জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে যে স্থিতিশীল রয়েছে সে সারা জীবন স্থিতিশীল থাকতে চাবে, আর গতি জড়তা হচ্ছে যে গতিশীল রয়েছে সে সারা জীবন গতিশীল থাকতে চাবে। আর এই জড়তাকে পরিবর্তন করে, জড়তা পরিবর্তন করে হচ্ছে বল। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে সুন্দর একটা উদাহরণ দেই। ধরো এত বড় একটা বল, ঠিক আছে, আর হচ্ছে এতটুকু একটা বল, মানে দুইটা ধরো ফুটবল, এই দুটো ফুটবল, এটা একটা ফুটবল, এটা একটা ফুটবল। এখন তুমি এইটাকেও ধাক্কা দিছো, এইটাকেও ধাক্কা দিছো, কোনটা বেশি গতিশীল হবে? সেক্ষেত্রে কোনটা বেশি গতিশীল হবে? এইটাকেও যে পরিমাণ বল দিয়ে ধাক্কা দিছো, এটাকেও সেই পরিমাণ বল দিয়ে ধাক্কা দিছো। এখন কোনটা বেশি গতিশীল হবে? অবশ্যই ছোট এইটা বেশি গতিশীল হবে, এটা কম হবে গতিশীল। দেখো এই দুটাই প্রথমে স্থির ছিল, অর্থাৎ স্থির থেকে দুটাই গতিশীল করা হয়েছে, কিন্তু গতিশীল বেশি হয়েছে ছোটটা আর গতিশীল কম হয়েছে বড়টা। অর্থাৎ এদের প্রথমে যে স্থির অবস্থা ছিল, এই স্থির অবস্থা বেশিকে বজায় রাখতে পারছে। এটা দেখো এরা দুজনই প্রথমে স্থির ছিল, যখন তুমি এদেরকে সমান পরিমাণ বল দিছো, এ বেশি গতিশীল হয়েছে, এ কম গতিশীল হয়েছে, মানে এদের আদি অবস্থা এ বেশি পরিমাণ বজায় রাখতে পারছে, মানে এ কম গতিশীল মানে বেশি স্থিতিশীল। বুঝতে পারছো? একই পরিমাণ বল প্রয়োগ করলে এ যতটা তার আদি অবস্থা থেকে বিচ্যুত হয়েছে, এ তার আদি অবস্থা থেকে তার থেকে অনেক বেশি বিচ্যুত হয়েছে, কারণ এর ভর কম। অর্থাৎ ভর বেশি হলে, ভর যদি বেশি হয় তার জড়তাও বেশি হয়, ভর বেশি হলে জড়তাও বেশি হবে। তো এখান থেকে আমরা কি শিখলাম? যে যদি কোনো একটা বস্তুর ভর বেশি হয় তার জড়তা বেশি হবে। ভর বৃদ্ধি মানে জড়তা বৃদ্ধি, আর জড়তার পরিমাপক হচ্ছে ভর। এটা এমসিকিউতে আসে যে জড়তার পরিমাপক কি? জড়তার পরিমাপক হচ্ছে ভর। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 66 নম্বর পৃষ্ঠায় যে গ্রাফ রয়েছে এবং ওই গ্রাফের নিচে যে ব্যাখ্যা রয়েছে, গ্রাফের সাথে ব্যাখ্যার কোনো মিল নেই। আমি ধারণা করছি বিগত বইয়ে বা বিগত সাল, যেমন 2021 সালের বইয়ে যে গ্রাফ ছিল, তোমাদের নতুন বইয়ে ওই গ্রাফের ব্যাখ্যাটা দিয়ে দিছে, কিন্তু গ্রাফটাকে চেঞ্জ করে দিছে। এই জন্য ওই 66 পেজে যে গ্রাফ আর গ্রাফের নিচে যে ব্যাখ্যা আছে, এই গ্রাফের সাথে ব্যাখ্যাকে মিলাইতে যাবে না, কারণ ওই গ্রাফের সাথে ব্যাখ্যার কোনো মিল নেই। তো এই সময় তোমরা একটু কনফিউজড হবে না যে তোমরা কেন বুঝতেছো না। তো আমি অ্যাকচুয়ালি ওই ব্যাখ্যাটাকে আর পড়াবো না, জাস্ট তোমাদেরকে ওই গ্রাফটাকে বোঝাই দেবো। আশা করি নেক্সট বছরে এই গ্রাফের নিচের ব্যাখ্যাগুলো ঠিক করবে অথবা গ্রাফটাকেই চেঞ্জ করে দিবে। তো এখন আমি তোমাদেরকে গ্রাফগুলোকে বোঝাই দিই। দেখো এটা হচ্ছে তিনটা ভিন্ন পরিস্থিতিতে এই সরণ ভার্সেস সময় এবং বেগ ভার্সেস সময়ের গ্রাফ। দেখো এই ওয়াই অক্ষ বরাবর আছে সরণ, এস দ্বারা সরণ আছে, এই এসকে তোমাদের বইতে এক্স দিয়ে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এসকে এক্স দিয়ে বোঝানো হয়েছে। এস মানে কি? সরণ। ওই এক্স মানেও সরণ। আর দেখবা টি এর নিচে এরকম একটা এস দিয়ে আছে, টি এর পরে যে এস দিয়ে আছে, এই টি এর পরে এস দেওয়ার মানে হচ্ছে টি বা সময়কে সেকেন্ডে পরিমাপ করা হচ্ছে। আর দেখবা এক্সের পরে এরকম করে একটা এম দেয়া আছে, এটার দ্বারা বোঝা হচ্ছে এই যে দূরত্ব বা যে সরণ, এই সরণকে এম বা মিটারে পরিমাপ করা হচ্ছে। আর দেখবা এই সরণের যে 3 নাম্বারটা আছে, এই তোমাদের বইয়ে এরকম দেয়া আছে। আমার জায়গা কম মানে বলে আমি সরণেরগুলো এই সাইডে দিছি আর বেগেরগুলো এক সাইডে নিছি। তোমাদেরগুলো এই সরণের 3টাকে এরকম সরণের 3টা করছে, ঠিক আছে? এইটা একটা সরণের, এটা একটা সরণের, এটা একটা সরণের। তোমরা দেখবা তোমাদের বইয়ের 3 নাম্বারটা এক্স এম এস এরকম দিয়ে আছে, মিটার পার সেকেন্ড দিয়ে আছে। কিন্তু দেখো এই এক্স দ্বারা তো সরণ বোঝায়, কিন্তু সরণের এককে মিটার পার সেকেন্ড? এর উত্তর হচ্ছে না। এই জন্য তোমাদের বইয়ে এই গ্রাফের এইখানের এককেও ভুল করছে। এটা শুধুমাত্র এস হবে, ঠিক আছে? সরি, এটা শুধুমাত্র এম হবে, কারণ সরণের একক তো মিটার। এখন দেখো আমি ওই কার এককে সেটা লিখতেছি না, আমি জাস্ট এই অক্ষ বরাবর সরণ দিব, এই অক্ষ বরাবর সময় দিব। আর এখানে দেখো নিচে বেগ, দেখো বেগের এককে মিটার পার সেকেন্ড, তোমাদের এখানে বেগকে ভি দিয়ে এই মিটার পার সেকেন্ড লিখছে, ঠিক আছে? এইভাবে লিখছে। আর বেগেরগুলো ঠিক আছে, বেগের এখানে বেগে ভি লিখছে, এখানে টি লিখছে। তো এটা হচ্ছে বেগের, নিচে আমি বেগের 3টা গ্রাফ আঁকবো, উপরে হচ্ছে সরণের 3টা গ্রাফ আঁকবো। দেখো এগুলো তোমরা অনেকে বুঝো না, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবা সবই বুঝতে পারছো। এই যে গ্রাফটা, শিক্ষার্থীরা এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে এস এবং এক্স অক্ষ বরাবর আছে টি। দেখো আমি একটা গ্রাফ আঁকি, মানে ইকুয়েশন লিখি, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। এখানে দেখো ওয়াইয়ের মান কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ পারে, এই জন্য ওয়াই একটা চলক। এক্সের মান কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ পারে, এই জন্য এক্স একটি চলক। এখানে ওয়াই এবং এক্স দুইটাই চলক। কেন চলক? চলক মানে কি? যার মান পরিবর্তন হতে পারে। দেখো তুমি এক্সের মান চাইলে 2 ধরতে পারো, এক্সের মান চাইলে 3 ধরতে পারো, এক্সের মান চাইলে 4 ধরতে পারো, 5 ধরতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো এক্সের মান ধরতে পারো। আর তুমি ধরো এক্সের মান অন ধরলে, এক্সের মান যদি অন ধরো, তাহলে ওয়াইয়ের মান কত হবে? ওয়াই সমান
এক্সের মান অন ধরলে ওয়াই সমান অন, এক্সের মান যদি 2 ধরো ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 4, এক্সের মান যদি 3 ধরো ওয়াইয়ের মান 3 উপর স্কোয়ার 9। দেখছো, অর্থাৎ এক্সের মান তুমি ইচ্ছা মতো ধরতে পারতেছো, মানে এক্স একটি চলক, আর ওয়াইয়ের মান তুমি এক্সের মান ধরার উপর ভিত্তি করে এক্সের মান যত ধরবা সেই সাপেক্ষে একটা ওয়াইয়ের মান পাবা। অর্থাৎ ওয়াইয়ের মানও পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা এক্সের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে। এই জন্য এক্সকে বলা হয় স্বাধীন চলক আর ওয়াইকে বলা হয় অধীন চলক। চলক মানে যার মান পরিবর্তন হতে পারে। আর সবসময় দেখবা এই এক্স অক্ষ বরাবর বা এই নিচের অক্ষ বরাবর সবসময় এই এক্স বা স্বাধীন চলকের মান বসবে, আর এই অক্ষ বরাবর অধীন চলকের মান বসবে। ঠিক আছে, বুঝতে পারছো যে এই স্বাধীন চলকের মান বসবে এই অক্ষ বরাবর, অধীন চলকের মান বসবে এই অক্ষ বরাবর। এখান থেকে বোঝা যাচ্ছে এই টি বা সময় একটি স্বাধীন চলক এবং এই এস বা ভি এরা হচ্ছে অধীন চলক। আর হচ্ছে যদি কোনো সময় দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, এই যে অধীন চলক এবং স্বাধীন চলকের মধ্যে সম্পর্ক এরকম, এটা যদি দেখো এটার গ্রাফ হবে হচ্ছে সবসময় এই অক্ষ বরাবর ওয়াই, অক্ষ বরাবর এক্স এরকম। ঠিক আছে, যদি কখনো গ্রাফ এরকম দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, দেখো এটা হচ্ছে ওয়াই এক্স, এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার গ্রাফ হবে এরকম। এই দুটা জিনিস মনে রাখো, ওয়াই ইকুয়াল টু এক্স এটার গ্রাফ হচ্ছে এরকম, আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এটার গ্রাফ হচ্ছে এরকম। যদি কখন এই দুটা, আর একটা লাগবে, আর যদি এরকম হয়, এই দুটো তো বুঝছো যে ওয়াই ইকুয়াল টু এক্স হলে এর গ্রাফ সোজা এরকম একটা হবে, আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা হলে এটার গ্রাফ এরকম হবে। আর যদি এরকম হয় ওয়াই ইকুয়াল টু এ, এ মানে যে কোনো একটা ধ্রুবক, ধ্রুবক মানে 5, 6। দেখো ওয়াই ইকুয়াল টু যখন এক্স স্কোয়ার ছিল, দেখো এক্সের মান পরিবর্তন হতে পারতো, বাট তুমি যদি এ ধরো, এ বলতে ধরো ওয়াই ইকুয়াল টু 5 বা 6, বাট যেটা হবে সেইটাই। যদি এরকম হয় সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। যদি এরকম কোনো সময় পাও সেটার গ্রাফ হবে এরকম, অক্ষ বরাবর অক্ষ বরাবর এক্স। যে এক্স এর মান যতই হোক না কেন, ওয়াই এর মান সবসময় এই থাকে, এইটুকু সমান এ। ঠিক আছে, ধরো এক্স ওয়াই সমান 5, অর্থাৎ এইটুকু এখানে 5, অর্থাৎ এক্স এর মান যতই হোক না কেন ওয়াই এর মান সবসময় এই 5ই থাকবে। এই তিনটা জিনিস যদি বুঝো, এই যে কেবল যে তিনটা বুঝলাম, তাহলে গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা এই জিনিসগুলো দেখবো। দেখো সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়নি, মানে টি এর মান যতই হোক না কেন এস এর মানের কোনো পরিবর্তন হবে না। যদি ইনিশিয়ালি বা যখন তুমি হিসাবটা শুরু করতেছো তখন এই এস এর একটা মান থাকে, সেই মানটা ধরো এইখানে, তাইলে এই টি এর মান যতই হোক না কেন মান তো এতটুকুই থাকবে, এই এতটুকুই থাকবে। তো যখন টি এর মান এইখানে তখনও মান এতটুকু, এই যে এতটুকু, একবার হিসাব করে এতটুকু, যখন টি এর মান এতটুকু তখন এতটুকু। অর্থাৎ এইগুলোকে যদি তুমি, এই পয়েন্টগুলোকে যদি তুমি করো, তাহলে গ্রাফটা এরকম হচ্ছে। ঠিক আছে, যদি তুমি ধরো যে ইনিশিয়ালি কোনো স্মরণ ছিল না, সেই ক্ষেত্রে এই গ্রাফটা এরকম হবে যে তোমার ওই ডাক ইনিশিয়ালি স্মরণ শূন্য মানে এইখানে এরকম হবে, মানে গ্রাফটাকে এরকম একবারে ফাঁকা সাইডে দিতে হবে। ঠিক আছে, আর তুমি যদি ধরে নাও যে ইনিশিয়ালি একটা স্মরণ ছিল, সেক্ষেত্রে এরকম হবে। তোমাদের বইয়ে এরকমই দিয়ে আছে যে ইনিশিয়ালি স্মরণ ধরে নাও এই যে এতটুকু আছে ইনিশিয়াল স্মরণ, এটুকু আছে ইনিশিয়াল স্মরণ, বা একবারে শুরুতে এতটুকু স্মরণ ছিল যখন টি সমান 0। এরপরে দেখো সময়ের সাথে বেগের অবস্থানের পরিবর্তন হয়নি, সময় 0, এর ওই সময় কোনো একটা স্মরণ আছে। ঠিক আছে, এরপর সময়ের সাথে স্মরণের কোনো পরিবর্তন হয়নি। এরকম যদি হয়, স্মরণই হয় না, তো বেগের কি কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ এটার গ্রাফ একবারে সবসময় একবারে এর উপর দিয়েই হবে, এরকম টান। অর্থাৎ এই গ্রাফটা ফাঁকাই রাখতে হবে, বেগের গ্রাফটা। তুমি চাইলে স্মরণের গ্রাফটা যদি ধরে নাও একটা আদি স্মরণ ছিল, তাহলে তুমি একটা উচ্চতা পর্যন্ত নিয়ে এরকম দিতে পারো। ঠিক আছে, বা যদি তুমি বেগ আর টাইমের গ্রাফ আঁকো, সেই ক্ষেত্রে তোমাকে এই একবার এর উপর দিয়ে নিতে হবে। এখন হচ্ছে সমতরণে আসো, সমবেগের সূত্র কি? এর সমান ভিটি। ঠিক আছে, সমবেগ মানে বেগের মান সবসময় সমান, এটা হচ্ছে তাহলে ধ্রুবক। তাইলে এস সমান ধ্রুবক গুণ টি। আর ধ্রুবক গুণটি যদি থাকে, যদি কোনো সময় দেখো এস সমান ধ্রুবক গুণটি, এই সমান আর ধ্রুবক উঠাই নিয়ে এস ইজ প্রপোর্শনাল টু টি লিখতে পারো। যদি এরকম থাকে, দেখো আমরা ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ দেখছি না, ওয়াই ইকুয়াল টু এক্স এরও যে গ্রাফ, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, এইটার গ্রাফ আর এটার গ্রাফ সেম, দেখো এস ইজ প্রপোর্শনাল টু টি। এইটাকে তুমি জাস্ট এটার সাথে কল্পনা করো, এই এস হচ্ছে অধীন চলক আর টি হচ্ছে স্বাধীন চলক। এই এক্স, এইটার গ্রাফ যেরকম, এটার গ্রাফ হুবহু সেরকম, জাস্ট ওয়াইকে তুমি এস এর সাথে তুলনা করো, এক্সকে তুমি টি এর সাথে তুলনা করো। তাহলে দেখো
গ্রাফটা এরকম হবে না, তোমাদেরকে আমি প্রথমে বলে দিলাম। আর দেখো এই ক্ষেত্রে এই অক্ষ বরাবর আছে ভি, দেখো সমবেগ মানে ভি সমান এ বা ভি সমান কনস্ট্যান্ট, যদি তুমি ভি 5 দেখো মানে ভি এর মান সবসময় 5 থাকবে। আর ওয়াই সমান এর গ্রাফ কিরকম ছিল, এরকম ছিল, ঠিক আছে। এইটুক হচ্ছে ইনিশিয়াল, এইটুক সমান এ, মানে ইনিশিয়ালি তুমি যে বেগটা দেখছো ওই বেগটাই সবসময় আছে, এটাই হচ্ছে সমবেগ। অর্থাৎ এই গ্রাফটা এরকম, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সরণ, আর এটা হচ্ছে সরণ ভার্সেস টি, এটা হচ্ছে বেগ ভার্সেস টি। এখন দেখো সমতরণে তোমরা সূত্র জানো না, এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইরকম একটা সূত্র জানো না। এখন দেখো ধরে নাও ইউ সমান 0, ইউ সমান যদি 0 হয় তাহলে এটুক সমান 0, তাহলে এর সমান হাফ এটি স্কোয়ার, এটা না এর সমান হাফ এটি স্কোয়ার। দেখো সমতরণ মানে এ কনস্ট্যান্ট বা এ ধ্রুবক, তাহলে এর সমান ধ্রুবক গুণ টি স্কোয়ার। আর তোমাদেরকে বলেছি ধ্রুবক সমান এবং ধ্রুবককে উঠাই দিয়ে তুমি ইজ প্রপোর্শনাল টু দিতে পারো, তাহলে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ দেখছিলে না, এরকম। এই ওয়াইকে তুমি তুলনা করো এস এর সাথে, আর এক্স স্কোয়ারকে তুমি তুলনা করো টি এর সাথে। ওয়াই ইজ প্রপোর্শনাল টু ওয়াই ইকুয়াল টু, এটাকে তুমি এরকমও লিখতে পারো, ঠিক আছে, এটাকে তুমি এরকম লিখতে পারো, সমস্যা নেই। এই গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। তাহলে তুমি ওয়াইকে এস এর সাথে, এক্স স্কোয়ারকে টি স্কোয়ারের সাথে, তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এরকম। এটা সব সময়, ঠিক আছে। এখন দেখো সমতরণে বেগ আর সময় সূত্র, দেখো তোমরা ই জানো না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র জানো। তুমি ধরে নাও ইউ সমান 0 ইনিশিয়ালি, তাহলে ভি ইকুয়াল টু এটি। দেখো সমতরণ মানে এর মান সবসময় সমান, মানে ভি সমান ধ্রুবক গুণ টি, এটাই তো, এর মান সবসময় সমান। আর সমান এবং ধ্রুবককে উঠাই দিয়ে তুমি ইজ প্রপোর্শনাল টু দিতে পারো সমান টি। দেখো এটা সমান ওয়াই ইকুয়াল টু এক্সের গ্রাফের মতো না, মানে এই যে এই ধরনের গ্রাফের মতো না। তো তুমি ওয়াইকে তুলনা করো হচ্ছে ভি এর সাথে, আর এক্সকে দাঁড়াও ওয়াইকে তুলনা করো ভি এর সাথে, আর এক্সকে তুলনা করো টি এর সাথে, তাহলে গ্রাফটা কিরকম হবে, এরকম। আমি এই যে এখন যেভাবে বোঝালাম, ঠিক আছে, এইভাবে যদি তুমি, এটাই আসল প্রসেস, এইভাবেই গ্রাফগুলো করতে হয়, ঠিক আছে, এইভাবেই গ্রাফগুলো করতে হয়। অনেকে হয়তো মুখস্থ করে সমতরণে সরণ ভার্সেস সময়ের গ্রাফ এরকম, আর বেগ ভার্সেস সময়ের গ্রাফ এরকম, আর সমতরণে দেখো, সমতরণে যদি তুমি ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো, সমতরণে যদি তুমি ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো, দেখো সমতরণ মানে এর মান ধ্রুবক, সমতরণ মানে এর মান সবসময় সমান মানে ধ্রুবক, এ সমান ধ্রুবকের গ্রাফ হবে এরকম। এটা হচ্ছে একবার এর ইনিশিয়াল মান, এইটুকু এর ইনিশিয়াল মান, ঠিক আছে, দেখো বুঝতে পারছো। আর সমবেগের ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি এ ভার্সেস টি এর গ্রাফ আঁকতে, দেখো সমবেগ মানে বেগ চেঞ্জ হয় না, বেগ চেঞ্জ না হলে কি ত্বরণ হবে না, মানে এর গ্রাফ জাস্ট সবসময় 0, যে এইখান দিয়ে দাগ হবে, ঠিক আছে। ওকে, আরও অনেক গ্রাফ আছে তোমাদের, এখন আমি সব শেখাইনি, কারণ আমি তোমাদের যখন সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসে এই গ্রাফ শেখাবো তখন সব শেখাবো। আমি সেকেন্ড চ্যাপ্টার পুরোপুরি শেষ না করেই থার্ড চ্যাপ্টারটা শুরু করছি, কারণ আমি তোমাদেরকে সময় দিচ্ছি এগুলো বোঝার জন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি নেক্সট টপিকগুলোকে কভার করব। তো শিক্ষার্থীরা এখন আমরা শিখবো বল কি। তো আমরা প্রথমেই বলের সংজ্ঞাটি কি সেটাকে দেখে নিই। দেখো, যার প্রয়োগের কারণে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল। এটা একবারে সিম্পল, কোন একটা বস্তু স্থির রয়েছে, এখন যদি এ কোনো কারণে গতিপ্রাপ্ত হয় বা এর স্থির অবস্থা থেকে গতিশীল হয়, ওইটা তখনই সম্ভব যখন এর উপর কিছু একটা প্রয়োগ করা হবে, আর ওই যেই জিনিসটা প্রয়োগ করার কারণে এই স্থির থেকে গতিশীল হবে সেটাই হচ্ছে বল। অথবা ধরো কোনো একটা বস্তু এদিক বরাবর ভি বেগে গতিশীল রয়েছে, এখন এর বেগকে তুমি পরিবর্তন করবা, এখন যেই জিনিসটা এর বেগকে পরিবর্তন করতে পারবে সেই জিনিসটা হচ্ছে বল। এটা খুবই সহজ। আমার হাতে একটা মার্কার রয়েছে, এখন আমি যদি এখন স্থির রয়েছে, এখন আমি যদি একে টোকা দিই, এ গতিশীল হয়েছে। স্থির থেকে কেন গতিশীল হয়েছে, কারণ আমি ধাক্কা দিচ্ছি, তো ধাক্কা একটা বল। এরপর দেখো কিন্তু আমি টোকা দেওয়ার পরে কিন্তু গতিশীল হয়েছে, গতিশীল হওয়ার পর কিন্তু থেমে গেছে, তাহলে টোকা দেওয়া একটা বল প্রয়োগ করে আমি গতিশীল বানাইছি, কিন্তু গতিশীল হওয়ার পরেও
ও থেমে গেছে, কিন্তু আমি কিন্তু ওকে বল প্রয়োগ করিনি থামার জন্য, অ্যাকচুয়ালি আমি করিনি, বাট এর উপর অটোমেটিক একটা বল প্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে আমার হাতের তালু এবং মার্কারের ভিতরে যে ঘর্ষণ আছে না, এই ঘর্ষণের কারণে এর বেগ চেঞ্জ, এর যে বেগ ছিল সেই বেগ চেঞ্জ হয়েছে, বা একটা বেগ ছিল সেই বেগের থেকে শূন্য হয়েছে, মানে এই ঘর্ষণ একটা বল। এরপর দেখো এরপর আরও একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে বাতাসের বাধা, এটাও কিন্তু একটা বল। এখন এইগুলো হচ্ছে বল। এখন দেখো এই বলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল হচ্ছে যেই বলের জন্য দুইটা জিনিসের স্পর্শের প্রয়োজন আছে। যেমন ধরো আমি যদি এই মার্কারকে আমি যদি এই ডাস্টারকে এই স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাই, আমার একে ঠেলা দিতে হবে, অর্থাৎ ডাস্টার এবং আমার হাতের এই আঙুলের মধ্যে একটি স্পর্শের প্রয়োজন আছে। এই যেই বল প্রয়োগের জন্য হাতের স্পর্শের প্রয়োজন হয় সেই বল হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল হচ্ছে যেই বল প্রয়োগের জন্য স্পর্শের প্রয়োজন হয় না। যেমন তুমি যদি দুইটা চুম্বক পাশাপাশি আনো, ওদের মধ্যে একটা বল কাজ করে না, কিন্তু ওই দুইটা চুম্বকের মধ্যে কি কোনো স্পর্শ হয় না, এটা হচ্ছে অস্পর্শ বল। এরপরে দেখো মানে যেরকম হচ্ছে মহাকর্ষ বল, পৃথিবী এই ডাস্টারকে নিচের দিকে টানছে। কেন টানছে? কারণ পৃথিবী এবং ডাস্টারের মধ্যে অভিকর্ষ বল কাজ করে। দেখো পৃথিবী ডাস্টারকে নিচের দিকে টানছে, পৃথিবী ডাস্টারকে এখনও নিচের দিকে টানছে। এর প্রমাণ কি? দেখো ডাস্টারকে আমি ছেড়ে দিলে, ডাস্টারকে যদি আমি ছেড়ে দিই, ডাস্টারটা নিচের দিকে পড়ছে, মানে অবশ্যই পৃথিবী ডাস্টারকে নিচের দিকে টানছে। কিন্তু এই পৃথিবী আর ডাস্টারের মধ্যে কি কোনো স্পর্শ আছে? এই যে হচ্ছে ডাস্টার, আর পৃথিবীর তল তো নিচে, পৃথিবীর মাটি তো নিচে, অর্থাৎ ডাস্টার আর পৃথিবীর মধ্যে কোনো স্পর্শ নয়। এই জন্য এই যে এই মহাকর্ষ বল একটা অস্পর্শ বল, অর্থাৎ চৌম্বক বল, মহাকর্ষ বল এগুলো হচ্ছে অস্পর্শ বল। এরপরে তুমি যদি কিছুকে ক্রেন দিয়ে উপরে উঠাও, তুমি যদি কাউকে ঘুষি মারো, তুমি যদি কিছু চেঙা মারো, এগুলো হচ্ছে স্পর্শ বল। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারছো, কারণ এটা অনেক সহজ। তো শিক্ষার্থীরা এখন আমরা বিভিন্ন প্রকার মৌলিক বল নিয়ে কথা বলবো। মৌলিক বল নিয়ে যদি কথা বলি, তাহলে মৌলিক বল হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে মহাকর্ষ বল, 2 নম্বর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, 3 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, 4 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল। এই 4 প্রকার মৌলিক বল দিয়ে সকল বলকে ব্যাখ্যা করা যায়। আর এখন আমি এই প্রত্যেকটা বলকে, এই 4 প্রকার বলকে খুঁটে খুঁটে ভেঙে ভেঙে একটু ব্যাখ্যা করব। তো আমি প্রথমেই এই মহাকর্ষ বল নিয়ে কথা বলি। তো মহাকর্ষ বল কি তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের জন্য একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মহাবিশ্বের যে কোনো বস্তু, মানে এই মহাবিশ্বে যা কিছু আছে, এই মার্কার, এই আমার শার্ট, আমার হাতের ঘড়ি, এই বোর্ড, আমি যেখানে আছি, বিল্ডিং, যে কোনো কিছু, নিচে চেয়ার টেবিল, সব কিছু এই মহাবিশ্বের বস্তু। ওই সূর্য, চাঁদ, যা কিছু আছে সবই মহাবিশ্বের বস্তু। এখন কথা হচ্ছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, এই মার্কার, এই ডাস্টার, এটাও মহাবিশ্বের বস্তু, এটাও মহাবিশ্বের বস্তু, মানে এদের দুইজনের মধ্যে একটা আকর্ষণ বল রয়েছে। ঠিক একইভাবে মহাবিশ্বের যত বস্তু আছে সকল দুইটা বস্তুর মধ্যেই একটা আকর্ষণ বল রয়েছে। আর এই আকর্ষণ বলটা লক্ষ্য করো, এই আকর্ষণ বলটা হয় ভরের জন্য, মানে যার ভর বেশি তার এই মহাকর্ষ বলটা বেশি হবে। পৃথিবী অনেক বড়, মানে এর মহাকর্ষ বল অনেক বড়। এই যে এই মার্কার অনেক ছোট, এর ভর অনেক কম, এই জন্য এর মহাকর্ষ বল অনেক কম। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে পৃথিবী একটা মহাবিশ্বের বস্তু, এই ডাস্টারও একটা মহাবিশ্বের বস্তু, তাহলে পৃথিবী আর এই ডাস্টারের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। যদি দেখো, মহাকর্ষ বল দুইটা বস্তুর মধ্যে কাজ করে, এই ডাস্টার একটা বস্তু, পৃথিবী একটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তখন ওই মহাকর্ষ বলকে আমরা আরেকটা নাম দিই, এটা হচ্ছে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল। দেখো, মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল এটাও একটা মহাকর্ষ বলই, কিন্তু এই অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল হওয়ার শর্ত হচ্ছে যে দুইটার মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে, ওই দুটার একটাকে অবশ্যই পৃথিবী হইতে হবে। অর্থাৎ পৃথিবী আমাদের পৃথিবীর উপরে সকল বস্তুকে টানতেছে, কোন বল দিয়ে টানতেছে? এই অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল দিয়ে টানতেছে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা বস্তুর একটা হচ্ছে পৃথিবী। আর নর্মালি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে বল হচ্ছে এই মহাকর্ষ বল। যেরকম সূর্য চাঁদকে টানতেছে, কোন বল দিয়ে টানতেছে? মহাকর্ষ বল দিয়ে টানতেছে। সূর্য আমাদের পৃথিবী বাদে ওই যে নেপচুন আছে, প্লুটো আছে, আরও অনেক গ্রহ ট্রহ তো আছে, শনি আছে, বৃহস্পতি আছে, মঙ্গল আছে, ওই সব গ্রহকেও তো সূর্য টানতেছে, তাই না? কিন্তু ওই যে টানাগুলো, সূর্য এবং শুক্রের মধ্যে যে আকর্ষণ বল, বা সূর্য এবং বৃহস্পতির মধ্যে যে সূর্য এবং বৃহস্পতির মধ্যে বা সূর্য এবং শনির মধ্যে যে আকর্ষণ বলটা, ওই আকর্ষণ বলকে বলা হবে মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী আমাদেরকে টানতেছে, এটা কোন আকর্ষণ বল? এটা হচ্ছে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল। এই অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল ও মহাকর্ষ বল, কিন্তু যেহেতু পৃথিবী টানতেছে সেহেতু এদেরকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল। ক্লিয়ার?
এখন দেখো অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করে তোমাদেরকে দেখাই। দেখো আমি এখন অভিকর্ষ বল বলতে পারি, মধ্যাকর্ষণ বল বলতে পারি, মহাকর্ষ বল বলতে পারি, এইসব নিয়ে কনফিউজড হবে না, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? যে মহাকর্ষ বল মানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, আর অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল হচ্ছে ওই দুইটা বস্তুর একটা হচ্ছে পৃথিবী। আমি অভিকর্ষ বল দ্বারা নর্মালি এটাই বোঝাবো যে পৃথিবী আমাকে কি বল দ্বারা টানতেছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এই ডাস্টারকে পৃথিবী কোন বল দ্বারা টানতেছে? অভিকর্ষ বল দ্বারা টানতেছে। এটাকে যদি আমি মহাকর্ষ বল বলি এটাও ঠিক, পৃথিবী এই ডাস্টারকে মহাকর্ষ বল দ্বারা টানতেছে, এটা ঠিক। আবার আমি যদি বলি পৃথিবী এই ডাস্টারকে অভিকর্ষ বল দ্বারা টানতেছে বা মধ্যাকর্ষণ বল দ্বারা টানতেছে, এটাও ঠিক। কিন্তু আমি যদি বলি যে সূর্য ওই শনিকে অভিকর্ষ বল দ্বারা টানতেছে, এটা কিন্তু ভুল, কারণ অভিকর্ষ বল হইতে হলে দুইটা বস্তুর মধ্যে একটাকে অবশ্যই পৃথিবী হইতে হবে। এখন দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখানে যদি কোনো একটা বস্তু থাকে, এই বস্তুটা পৃথিবী তো একে টানবে, কারণ এরও ভর আছে, এই পৃথিবীরও ভর আছে, এরও ভর আছে। কোন দিক বরাবর টানবে? দেখো এর কেন্দ্র আর এর কেন্দ্র, এই দিক বরাবর একটা লাইন দিবা, এই দিক বরাবর পৃথিবী একে টানবে একবারে। দেখো একবারে কেন্দ্র বরাবর টানবে। এখানে যদি কোনো একটা বস্তু থাকে, এই বস্তুকে পৃথিবী কোন দিক বরাবর টানবে? এরও কেন্দ্র দিবা, দেখো এই বরাবর একটা লাইন দিবা, এই বরাবর এই রেখা বরাবর পৃথিবী একে টানবে, ঠিক আছে? এই বরাবর পৃথিবী একে টানবে। যদি কেউ একজন এইখানে থাকে, এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, পৃথিবীকে কোন দিক বরাবর টানবে? এইখানে একটা ডট দেবে এর কেন্দ্রে, এইখানে এই কেন্দ্র আর ডট মিলাই দেবা, এই দিক বরাবর টানবে। অর্থাৎ পৃথিবী সবসময় পৃথিবীর বাইরে যে কোনো বস্তুকে তার কেন্দ্র বরাবর টানবে, ঠিক আছে? এটা হচ্ছে অভিকর্ষ বলের দিক। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমরা তো হোয়াইট বোর্ড থেকে দেখেছি যে মহাকর্ষ বলটা আসলে কি। তোমরা যদি বইটাকে পড়ো, এখানে দেখো মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে, এটা আমি তোমাদের হোয়াইট বোর্ডে পড়ানোর সময় বলিনি, যে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে এবং পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন সেটাকে বলি মধ্যাকর্ষণ। হ্যাঁ, এটাকে মধ্যাকর্ষণ বলা হয় যখন হচ্ছে এই পৃথিবীর মহাকর্ষ বল আমাদের উপর কাজ করে। এরপর দেখো এই মধ্যাকর্ষ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে এবং নিচের দিকে টেনে রেখেছে, এর কারণে আমরা নিজেদের ওজন অনুভব করি। এখানে এই 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 জিনিসগুলোকে একটু মনে রাখো যে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে, এগুলো মহাকর্ষ বলের কারণে হয়। যেমন ধরো এই যে হচ্ছে এখানে আছে সূর্য রয়েছে, ধরো এখানে আছে এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? এটা সূর্য, সূর্যের চারপাশ দিয়ে এই যে পৃথিবী, এটা হচ্ছে ধরো পৃথিবী ঘুরতেছে। আবার এই পৃথিবীর চারপাশ দিয়ে হচ্ছে চাঁদ ঘুরতেছে। এই যে ঘোরাঘুরি বা এই যে এই গ্যালাক্সির ভেতর দিয়ে নক্ষত্ররা ঘুরছে, এই যে ঘোরাঘুরি, এই ঘোরাঘুরিগুলো এই মহাকর্ষ বলের কারণেই হয়ে থাকে। এগুলো কিভাবে হয়ে থাকে এটা আমি আসলে এখন আর দেখাচ্ছি না। এরপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। দেখো এটা হচ্ছে চিরুনি দিয়ে চুল আশ্রে সেটা দিয়ে কাগজের টুকরো আকর্ষণ করা বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ করা। আমরা কখনো না কখনো দেখেছি যে একটা চুম্বক আরেকটা চুম্বককে যে আকর্ষণ করে, এটা তো সবাই দেখছো। এই যে বল, এই বলই হচ্ছে তড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা হিসেবে মনে করা হয়, আসলে দুটি বল একই। দুইটা চুম্বক যে একে অপরকে আকর্ষণ করে, আর এই যে তড়িৎ চুম্বকের বল, এই দুটা বলকে অনেকে আলাদা মনে করে, কিন্তু দুইটা আসলে একই। মধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। দেখছো 10⁻36 গুণ শক্তিশালী। এটা কিন্তু অনেক বড় সংখ্যা। 10-এর পরে 1-এর পরে 36টা শূন্য, শূন্য ট্রিলিয়ন গুণ শক্তিশালী। কথাটা যে সত্যি সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারো। কারণ একটা চিরুনি দিয়ে চুল আসতে একটা কাগজকে আকর্ষণ করে তুলে নাও, তখন কিন্তু সেই কাগজটাকে, ধরো এই যে হচ্ছে চিরুনি, ঠিক আছে? এই চিরুনি এখানে একটা এই চিরুনিটা এই কাগজের টুকরাকে আকর্ষণ করলো, কিন্তু নিচে তো পৃথিবী আছে, এই পৃথিবীও তো এই কাগজের টুকরাকে আকর্ষণ করতেছে। দেখো এত বড় একটা পৃথিবী এই কাগজের টুকরাকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বল এই চিরুনির অল্প একটু আধান এই কাগজের টুকরাকে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণ বলের তুলনায় কম। এই জন্যই বলছে যে তখন সেই কাগজটাকে পুরো পৃথিবী তার সমস্ত ভরের আকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে, তবুও চিরুনির অল্প একটু আধান সেই বিশাল পৃথিবীর পুরো মধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। এটা হচ্ছে গেল তড়িৎ চুম্বকীয় বল। এরপর হচ্ছে দেখো দুর্বল নিউক্লিয় বল। এটাকে দুর্বল বলার কারণ তড়িৎ চুম্বক বল থেকে এটা দুর্বল, ঠিক আছে? ট্রিলিয়ন গুণ, তবে মোটেও মহাকর্ষ বলের মতো এতটা দুর্বল নয়। এই যে দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে এই তড়িৎ চুম্বক বলের থেকে দুর্বল, কিন্তু এটাই মহাকর্ষ বলের মতো এত দুর্বল না।
মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে। মহাকর্ষ বলের জন্য দূরত্ব কোনো ম্যাটার না, কিন্তু এটা খুবই অল্প দূরত্বে, এই দুর্বল নিউক্লিয় বল অল্প দূরত্বে 10⁻18 মিটার দূরত্বে কাজ করে। এটা কিন্তু অনেক ছোট দূরত্ব, ঠিক আছে? এইটা এত ছোট দূরত্ব যেটা এটা তোমার দ্বারা খালি চোখে দেখা বোঝাই সম্ভব না, এটা খুবই কম দূরত্ব। তেজস্ক্রিয় নিউক্লিয়াস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে তেজস্ক্রিয় নিউক্লিয়াসে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণে এই দুর্বল নিউক্লিয় বল। এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মনে রাখো। এরপর দেখো সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সব থেকে শক্তিশালী বল, এটা এমসিকিউতে ধরে নেওয়া আসে সবসময়। তড়িৎচুম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু এটাও খুব অল্প দূরত্বে কাজ করে। দেখো, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল দুটাই খুবই কম দূরত্বে কাজ করে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, আচ্ছা এটাকে তোমাকে দেখে, ধরে নাও এটা একটা পরমাণু। এই পরমাণুর এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রে কি আছে? এই কেন্দ্রে আছে হচ্ছে প্রোটন আর নিউট্রন, এবং বাইরে দিয়ে আছে হচ্ছে, এখান দিয়ে আছে ইলেকট্রন। পরমাণুর বাইরে দিয়ে আছে ইলেকট্রন আর ভিতরে আছে প্রোটন আর নিউট্রন। এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে এখানে প্রোটন 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 প্রোটন। কিন্তু দেখো প্রোটন এই প্রোটন কিন্তু পজিটিভ চার্জ। তোমরা জানো যে পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। নেগেটিভ চার্জ মানে সব, এই নেগেটিভ চার্জ, দুইটা নেগেটিভ চার্জকে এক জায়গায় রাখতে পারবো না, কারণ সমধর্মী চার্জ বিকর্ষণ করে। কিন্তু দেখো, এই যে ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন থাকে। এখন প্রোটন প্রোটন প্রত্যেকের চার্জই ধনাত্মক, তো তারা সমধর্মী চার্জ হয়ে গেল না? কিন্তু তারা একে অপরকে বিকর্ষণ, তাদের তো উচিত ছিল একে অপরকে বিকর্ষণ করে আলাদা হয়ে যাওয়া, কিন্তু সেটা কেন হচ্ছে না? কারণ তারা একটা বিশাল শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে, যে ওই বলটা এতই শক্তিশালী যে ওই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন 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 রয়েছে, এই প্রোটন প্রোটন এমন শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে যে এদের যে বিকর্ষণ বল, এই বিকর্ষণ বল কাজই করতে পারে না। যেই আকর্ষণ বল দ্বারা তারা আবদ্ধ থাকে, সেই আকর্ষণ বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে, তাই বড় বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। হ্যাঁ, এই সবল নিউক্লিয় বলকে কাজে লাগায় আমরা অনেক শক্তি পাইতে পারি। বিজ্ঞানীরা এই 4 ধরনের বলের মূল এক জায়গায় হতে পারে, এবং তারা সবগুলোকে এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বিজ্ঞানীরা ধারণা করেন যে এই 4 ধরনের বলের মূল এক জায়গায় হতে পারে, এবং তারা সবগুলোকে এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তড়িৎচুম্বকীয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে এর মাঝে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এই ইনফরমেশন গুলো না মনে রাখো, কারণ এগুলো এমসিকিউতে আসতে পারে, ম্যাথে তো আসবে না, এটা জানা কথা। কাজেই তুমি ইচ্ছা করলে বলতে পারো তিন ধরনের বল, মহাকর্ষ, ইলেকট্রোউইক বল এবং নিউক্লিয়ার বল। এই 3 ধরনের বল বললে ভুল হবে না। অন্য বলগুলোকে একই সূত্র দিয়ে গাঁথার চেষ্টা করে যাচ্ছে। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে খ নাম্বারের কোশ্চেন আসতে পারে। গ আর ঘ নাম্বার, খ নাম্বারের কোশ্চেন এরকম আসতে পারে যে সবল নিউক্লিয় বল কি, এই সম্পর্কে ব্যাখ্যা করো। অথবা বলতে পারে দুর্বল নিউক্লিয় বল বলতে কি বুঝো, এটাও খতে আসতে পারে। বলতে পারে কি, দুর্বল নিউক্লিয় বল বলতে কি বুঝো। ঠিক একইভাবে এটাও বলতে পারে যে তড়িৎচুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল বলতে কি বুঝো। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মহাকর্ষ বল বলতে কি বুঝো, এটা খ নম্বরে দিতে পারে। আমাকে যদি কোশ্চেন করতে দিত, আমি এই 4টার মধ্যে একটা দিলে অবশ্যই মহাকর্ষ বল একটা দিতাম। তো আমি আশা করবো তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবো যে তোমাদের কেমন লাগছে। এরপর আমি খুব শীঘ্রই নেক্সট ভিডিও দেওয়ারও চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো।